মিথুন রাশির ক্ষেত্রে রাহু অবস্থান করছে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ, দ্বিতীয় চরণ, নবাংশ হচ্ছে বিষ নবাংশ, অর্থাৎ শুক্রের নবাংশ অবস্থান। এবার এই 21শে সেপ্টেম্বর 2025 রাহু কিন্তু নবাংশ পরিবর্তন করছে। নবাংশ পরিবর্তন হয়ে যাওয়া মানে চরণ পরিবর্তন হয়ে যাওয়া, অর্থাৎ দ্বিতীয় চরণ থেকে প্রথম চরণে চলে আসা। এবং নবাংশ পরিবর্তন বিষ নবাংশ থেকে হয়ে যাচ্ছে হচ্ছে মেষ নবাংশে চলে আসা। এবং এই অবস্থানটা থাকবে হচ্ছে 23শে নভেম্বর পর্যন্ত। 24শে নভেম্বর রাহু কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন চলে আসবে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে, এবং তখন আবার নবাংশ হয়ে যাবে মীন নবাংশ। তো রাহুর এই যে নবাংশ পরিবর্তনটা হচ্ছে, রাহু তো মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ, এর কী প্রভাব পড়বে মিথুন রাশির উপর, মিথুন রাশি কোন দিক থেকে লাভবান হচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, এই সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো। কোন বিশেষ উপাচার করতে হবে, এই সমস্ত কিছু। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। রাহু ভাগ্যের ঘরে অবস্থান করছে। যখন কোনো গ্রহ, পাপী গ্রহ ত্রিকোণে অবস্থান করে তখন কিন্তু তার পাপ প্রভাবটা হারিয়ে ফেলে, শুভ হওয়ার চেষ্টা করে, এবং যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের প্রভাবে বৃদ্ধি করে দেয়, এবং যে ঘরে অবস্থান করে তাকে কমজোরি করে। তো যাই হোক, রাহু তো ছায়া গ্রহ, তো রাহু ত্রিকোণে অবস্থান করা মানে পাপ প্রভাবটা হারাবে। তবে রাহুর তো মূল স্বভাব পাপ প্রভাব রয়েছে, তো কোন পাপ প্রভাব অবশ্যই থাকবে কিছু না কিছু, মানে 90% ভালো হয়ে যায়, 10% থাকে। তো যাই হোক, কয়লা তো মানে কালোই থাকে, পরিষ্কার তো হয় না যতই জল দিয়ে ধোয়া যাক। তো কয়লাতে হাত দিলে যেরকম কালি লেগে যায়, সেরকম কয়লাকে জ্বালালে আবার আগুনও হয়, সেই আগুন দিয়ে আবার অনেক কিছু হয়, আবার সেই আগুনে হাত দিলে হাতও পুড়ে যায়। তো রাহুর কিন্তু সেরকম এই ঘরে অবস্থান করছে, রাহুর মধ্যে যে একটা মানে যে একটা জোশ, যে একটা অ্যাম্বিশন, এটা কিন্তু এই সময়কালে আরও বেশি করে দেখা দিবে এই মেষ নবাংশে চলে আসার জন্য। কারণ মেষ নবাংশে আসা মানে রাহু ওই শনিকেও প্রভাবিত করবে, গুরুকেও প্রভাবিত করবে, গুরুর নক্ষত্রে বা নবাংশ মঙ্গলকেও প্রভাবিত করবে। রাশিটা হচ্ছে কি আমাদের শরীর, নবাংশটা কি আমাদের শরীরের ভিতরের অংশ কেমন রয়েছে, তো নবাংশকে আমরা ভাগ্যের চোখেও দেখি। তো শরীর থাকলো রাশি, আর শরীর ভিতরে যন্ত্রাংশ, কেমন কিডনি রয়েছে, কেমন অগ্নাশয় রয়েছে, কেমন হার্ট রয়েছে, কেমন লাংস রয়েছে, এটা ভিতরের জিনিস বলবে। তো সেরকম কিন্তু এই অবস্থানটা হতে যাচ্ছে। তো রাহুর এই অবস্থান, আবার রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি তো মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরেই অবস্থান করছে, এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র বহু কিছু আলোচনা করেছি পুনর্বসু নক্ষত্র নিয়ে, যে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর অধিপতি দেবতা হচ্ছে অদিতি মা, সূর্যদেবের মাতা। এবং এই নক্ষত্রের যে সিম্বল, সেই সিম্বলটা হচ্ছে কি ধনুষবাণ সূর্য বংশ পুরুষোত্তম, আমাদের সবার প্রিয় পুরুষোত্তম প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধে ছিল। তো অনুশাসন, দায়িত্ব, কর্তব্য, শালীনতা, ভদ্রতা, তারপর লক্ষ্যভেদ, এগুলো জিনিসই উঠে আসছে এই নক্ষত্র থেকে। তো সেই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে, আবার রাহুর উপরেই দৃষ্টি দিচ্ছে। আবার রাহু নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির, আর মঙ্গলের নবাংশ পরিবর্তন হয়ে গেল। তো মঙ্গলও কিন্তু এই সময়কালে আবার পঞ্চম ঘরে অবস্থান করছে, তা আবার রাহুরই নক্ষত্র। রাহুর নক্ষত্রে চলে এসছে 13ই অক্টোবর পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে। 13ই অক্টোবর, 23শে সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে সাথী নক্ষত্রে। তারপর আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে মঙ্গল, চলে আসবে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্রের 3টি চরণই হচ্ছে তুলা রাশিতে, আর একটি চরণ পড়ছে হচ্ছে বৃশ্চিক রাশিতে। অর্থাৎ বিশাখাতে থেকে 27শে অক্টোবর আবার রাশি পরিবর্তন করবে, তখন আবার নিজের ঘরে চলে আসবে। তো নিজের ঘরে চলে আসবে। তো এবার মঙ্গলের এই যে পঞ্চম ঘরে অবস্থান, এই অবস্থানে দেবগুরু বৃহস্পতি মঙ্গলকেও দেখছে, আবার এই অবস্থানে রাহুকেও দেখছে। এবার রাহু তো ছায়া গ্রহ, রাহুকে বলা হয় শনিবদ রাহু, শনির সমান ফল দিয়ে দেয়। পাপগ্রহের শ্রেণীতে তো রাহু নাম্বার 1, কলিযুগের রাজা। রাহুই হচ্ছে কলিযুগের রাজা, রাজাকেও ভিখারি করে, ভিখারিকেও রাজা করে। তো এই সময়কালে রাহু শনিকেও প্রভাবিত করবে। শনি তো কর্মের ঘরে মীন রাশিতে অবস্থান করছে, নিজেরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদ, এবং অক্টোবরের 3 তারিখে এই শনি আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে। তখন চলে আসবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করছে কর্মের ঘরে, আর রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ভাগ্যের ঘরে।
আবার এই অক্টোবর মাসে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে, অতিচারী ভূমিকায় চলে যাবে একদম নিজের উচ্চ ঘর কর্কট রাশিতে। সেই সময় কী হবে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে যেরকম মকর রাশিতে থাকবে, সেরকম মকর রাশির অধিপতি শনির উপর থাকবে, এবং দেবগুরু বৃহস্পতি শনির উপর দৃষ্টি পড়া মানে নিজের সাধারণ রাশি মীন রাশি অর্থাৎ কর্মের ঘরকে দেখবে এই সময়কালে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে ভূমিকাটা নিচ্ছে এই সময়কালে, এতে কিন্তু শনি, রাহু, তার সাথে মঙ্গল সব কিন্তু দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসবে। দেবগুরু হচ্ছে কি সব থেকে শুভ গ্রহ, সব থেকে শুভ গ্রহ। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে। তো গুরু হচ্ছে কি জ্ঞানের আলো, যার আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তো জ্ঞানই তো সব থেকে আসল জিনিস এই সময়কালে। তো যাই হোক, রাহু আর শনি সম্পূর্ণভাবে গুরুর আয়ত্তে চলে আসলো, অর্থাৎ মিথুন রাশির এই সময়কাল একদম ঢাকঢোল পিটানোর মতন অবস্থা, বললে বলে চারিদিক থেকে উন্নতি। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে তাহলে যেগুলো গ্রহ নিয়ে আলোচনা করছি ওই গ্রহগুলোই খারাপ অবস্থায়, তো তারা তো লিখবে যে কই দাদা এত কিছু বলছেন, কোন দিক দিয়ে শনি যাচ্ছে, কোন দিক দিয়ে রাহু যাচ্ছে, কোন দিক দিয়ে গুরু যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই নিজের জন্মছক আশেপাশের কোনো ভালো জ্যোতিষীর কাছে দেখাবেন, কিংবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তবে আমাদের কাছে একটু দেরি হয় এবং শুল্ক লাগু থাকে। তো যাই হোক, আমাদের সাথে দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নাই। সমাজে বড় বড় অনেক জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই অবস্থানে শনি আর রাহু কিন্তু সম্পূর্ণভাবে চলে আসলে। এবার যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেই নক্ষত্রটা হচ্ছে কি পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি আর অধিপতি দেবতা হচ্ছে অজয় একপদা। অর্থাৎ এই যে নক্ষত্র, এই নক্ষত্রটা কিন্তু রুদ্রের কিন্তু একটি রূপ। এই নক্ষত্র হচ্ছে কি এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা। মহাভারতের সময় অর্জুন কিন্তু এই নক্ষত্রে এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠোর তপস্যা করেছিল ভোলে আবার, এবং সেই সময় বহু অস্ত্রশস্ত্র ভোলে আবার কাছ থেকে আশীর্বাদ স্বরূপ লাভ করেছিল। আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে এই নক্ষত্র নিয়ে? এই নক্ষত্রের চিহ্ন দিয়েছে দুটি, একটি হচ্ছে তলোয়ার আর একটি হচ্ছে মুখোশ। তো তলোয়ার যেটা হচ্ছে সেটা কি রাজারা রক্ষা হেতু ব্যবহার করতো, রাজ্য শাসন করতো এবং শাসন ব্যবস্থা চালাতো এবং যুদ্ধ টুদ্ধ করতো। তো তলোয়ার এই চিহ্নটা আসার মানেই হচ্ছে এই সময়কালে পুলিশ, ডিফেন্স, সেনাবাহিনী, গোয়েন্দা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটা উন্নতির চরম যুগ। এই সমস্ত কাজ বা এই সমস্ত কাজের ক্ষেত্রে পুরস্কৃত হয়ে যাওয়া বা প্রমোশন লাভ করা এগুলো দেখাচ্ছে, কিংবা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন এই সময়কালে এতেও কিন্তু একটা ভালো উন্নতির সময় আর কি, কর্মলাভের সময় থাকছে। এই মঙ্গলের নবাংশে রাহুর এই অবস্থান, কারণ ভাগ্যের ঘরে অবস্থান করছে। আর ভাগ্যের ঘরটা হচ্ছে কার? কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি শনি কর্মের ঘরে অবস্থান করছে। তাহলে এই সমস্ত কর্মের দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে, এবং এই নক্ষত্রটা কিন্তু খুবই বিশ্বস্ত হয়। এই নক্ষত্র, এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র মানে হচ্ছে কি যে কোনো কাজ করতে গেলে যদি কোনো পীড়া আসে সেই পীড়াটাকে সহ্য করে নিয়েও জয়ের হাসিল হয়ে যাওয়া। কারণ কি যে এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা করা মানে কি, এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা, নিজের কষ্টটাকে ভিতরে রেখে নিয়ে নিজের তপস্যাতে সফল হয়ে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। এর যে মানে এই নক্ষত্রের যে বহু কিছু বর্ণনা থাকে, তো যেরকম যে গাছের কথা বলা আছে সেটা হচ্ছে কি আম গাছ। তা আম কি থাকে? প্রথমে টক থাকে, তো খাওয়া যায় না। তারপরে যখন আমটা পোক্ত হয় সময়ের সাথে সাথে তখন কি হয়, মিষ্টি হয়ে যায় খেতে। তো সেরকম যে সাধনা করতে করতে সেই নিজের সেই জায়গাটাকে পরিবর্তন করে সফলতা পেয়ে যাওয়া জীবনে। কর্মের দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। 27 অক্টোবর যখন এই মঙ্গল চলে আসবে একদম নিজের ঘরে বৃশ্চিক রাশিতে চলে আসবে, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাচ্ছে ষষ্ঠ ঘর। তো শত্রু মত্রু যা আছে সব দূরে পালাবে, এরকম অবস্থা হয়ে যাবে এই মিথুন রাশির ক্ষেত্রে। এবং যারা কম্পিটিশন যে কর্মের দিক থেকে, কারণ ষষ্ঠ ঘরে চলে আসা মানে কর্মের ঘরটা উঠে চলে আসা। তো যারা ডিফেন্স লাইনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য খুবই একটা ভালো সময়, অনুকূল পরিবেশ তৈরি হতে যাচ্ছে মিথুন রাশির। এই দিকটা কিন্তু খুব ভালো এই সময়কাল হতে যাচ্ছে। যে কোনো কম্পিটিশনে কর্মক্ষেত্রে এগিয়ে থাকবে, যে কোনো কম্পিটিশনে, কারণ এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পেয়ে যাবে। অর্থাৎ আর্থিক উন্নতি। মঙ্গলকে কি বলা হয়? মঙ্গল হচ্ছে ভূমিপুত্র, অর্থাৎ জায়গা জমি সয় সম্পত্তির সাথে যারা যুক্ত রয়েছেন কাজের, সেই দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে মিথুন রাশির। এই সময়টা ভালো। এবার আরও একটি যেটা চিহ্ন দেওয়া হয়েছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, সেটা হচ্ছে মুখোশ।
মুখোশ বলতে কি, ওই যে মুখোশ আর কি, জোকার টোকার পরে সেরকম মুখোশ। যে মুখোশ হচ্ছে কি বাইরের একটা জগৎ, তো ভিতরে হয়ে যাচ্ছে আর একটা জগৎ, এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। তো এই সময়কালে যে কর্মক্ষেত্রে এরকম চিন্তা চলে আসবে যে আমি, মানে যারা ব্যবসায়িক দিক থেকে বলছি, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে কিন্তু এরকম টেন্ডেন্সি হবে যে হ্যাঁ এই ব্যবসাটা করছি, আচ্ছা এটা করি, একটা অন্যদিকেও সুবিধা পেয়ে যাওয়া বা একটা অপরচুনিটি পেয়ে যাওয়া জীবনে, যে এই ব্যবসার সাথে আর একটা ব্যবসা পেয়ে গেলাম, অন্য একটা ব্যবসাতে মাথা লাগিয়ে দেওয়া, সেখান থেকে উপার্জন করা, এই জিনিসটা বুঝাচ্ছে এই সময়কালে। এবং তার সাথে বুঝাচ্ছে কি, তার সাথে আবার বুঝাচ্ছে যে যারা পার্ট টাইমার হিসাবে কাজ করছেন তাদের কাজকর্মগুলো আবার পার্মানেন্ট হয়ে যাওয়া, বা সময় বেশি রয়েছে সরকারি কাজকর্মই করছে, তার সাথে পার্ট টাইমে কোনো কাজ, এগুলোও কিন্তু বুঝাচ্ছে। এবং তার সাথে আবার এই জিনিসটাও বুঝাচ্ছে যারা সিবিআই, সিআইডি, গোয়েন্দা বিভাগের সাথে কাজকর্ম করছেন, সেই সমস্ত কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কারণ যে কাজগুলো সমাজের সামনে উঠে আসে না সরকারের পক্ষ থেকে, সেই কাজগুলোতেও একটা উন্নতির যোগ থাকছে এই মিথুন রাশির এই সময়কালে। তবে মঙ্গলকে বিশেষভাবে প্রভাবিত করছে এই সময়কালে। আর মঙ্গল হচ্ছে কি একটুতে অধৈর্যের কারক, ধৈর্য হারিয়ে ফেলা, বাকবিতণ্ডা, অশান্তি, গণ্ডগোল, এগুলো কিন্তু তৈরি হয়ে যাওয়া। তো অতএব এদিক থেকেও সাবধানে থাকতে হবে মিথুন রাশি। এটাই হচ্ছে নেগেটিভ দিক। পজিটিভ ভালো ভালো তো সব বললাম, এবার নেগেটিভ দিক হচ্ছে এইদিকে যে মাথা গরম করা চলবে না, শর্টকাট পদ্ধতি, বেআইনি পদ্ধতি, এইগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ কর্মের ঘরে শনি বক্রি অবস্থায় থাকছে, এই একই নক্ষত্রে চলে আসবে। কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, ছল চাতুরি করা যাবে না, বেইমানি করা যাবে না, এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। অতএব এদিক থেকে মিথুন রাশি সাবধান। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, রাহুর প্রভাব থাকছে, মঙ্গলে যে সাথী নক্ষত্র অবস্থান করছে রাহুরও কিন্তু প্রভাব থাকছে মঙ্গলের উপর। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে এই সময়কালে। অর্থাৎ এই সময়কালে রাহুর যে ব্যাড ইফেক্ট, যে মঙ্গলকে বলা হয় ভূমিপুত্র, যে কারোর কোনো জায়গা, বিশেষ করে কোনো ব্রাহ্মণকে ঠকানো যাবে না, এটাও কিন্তু মনে রাখতে হবে মিথুন রাশির। এদিক থেকে মাইনাস, নিজের কথাবার্তাকে যথেষ্ট সাবধান, রাগারাগি, গণ্ডগোল, অশান্তি, এগুলো থেকে দূরে থাকতে হবে। যে কাউকে টিটকারি মেরে দিলাম কোনো শত্রুকে, ওটাই কিন্তু পরবর্তীতে একটা বড় আকার ধারণ করে নেবে। হয় না, হয়তো বহু লোককে টিটকারি মারে, অবহেলা করে, টন্টিং করে, এগুলো কিন্তু করা যাবে না। ভিড়ে যাওয়া, গণ্ডগোলে, অশান্তিতে জড়িয়ে যাওয়া, এগুলো কিন্তু দূরে থাকতে হবে। মোট কথা প্রশাসনের দিক থেকে দূরে থাকতে হবে। উচ্চ আধিকারিকদের সাথে হ্যাঁতে হ্যাঁ, নাতে না বলতে হবে কর্মক্ষেত্রে, তাহলেই তো সাকসেস পাওয়া যাবে। এবং কর্মক্ষেত্রে যার যেটা সম্মান, তাকে কিন্তু সেই সম্মানটুকু দিতে হবে। তো যাই হোক, এই অবস্থানটাও মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হচ্ছে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে, বজরংবালিকে জটাওয়ালা নারকেল দান করবে, সিঁদুর দান করবে। এবং যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা এই সময়কালে নেবেন, কারণ এটা আধ্যাত্মিকের নক্ষত্র। আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার প্রবণতা এই সময়কালে উঠে আসবে মিথুন রাশির ক্ষেত্রে। আধ্যাত্মিক জগতে যেতে গেলে তো গুরুর প্রয়োজন হয়, তো গুরুর কিন্তু আশীর্বাদ এই সময়কালে অবশ্যই প্রয়োজন। অতএব যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই গুরুর আশীর্বাদ নেবেন, এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা এই সময়কালে নেবেন। তো অনেক কথা আলোচনা করলাম মিথুন রাশির সম্পর্কে। যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে বেশি সময় লাগে না, মাত্র 1 সেকেন্ড টাইম লাগবে। একটা সাবস্ক্রাইব করা মানে বিশেষ অনুপ্রাণিত হয়ে যাওয়া, যে হ্যাঁ সত্যি আমার কথা আপনাদের কাছে খুবই ভালো লাগছে, এবং আমাকে আপনারা আপনাদের ভালোবাসার উপযোগ্য মনে করেছেন, এটাই সবথেকে বড় ব্যাপার। সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ জেগে উঠুক, একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়ানো সবার উচিত। এবং এই পূজার শুরুতেই শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। মা ভগবতী, মা দুর্গা মা যেন সবার মনের ইচ্ছা পূরণ করে, সবাই যেন হাসি খুশিতেই থাকে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।